আমরা আজকে রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করব, স্ট্যাটিস্টিক্স। দেখবে তোমাদের সিলেবাসে প্র্যাকটিক্যালে স্ট্যাটিস্টিক্স বলে একটা বিষয় আছে, P06, স্ট্যাটিস্টিক্যাল মেথড ইন জিওগ্রাফি। তার মধ্যে 4টি পার্ট আছে। আমি 3 এবং 4 নাম্বার অংশটা তোমাদেরকে পড়াবো বা করাবো। দেখো 3 নাম্বার সিলেবাসটা খুলে, হিস্টোগ্রাম অ্যান্ড ফ্রিকোয়েন্সি কার্ভ উড বি প্রিপেয়ার্ড অন দ্য ডেটা সেট, এটা হচ্ছে 3 নাম্বার। এবং 4 নাম্বার হচ্ছে বেসড অন দ্য স্যাম্পল সেট অ্যান্ড ইউজিং টু রিলেভেন্ট অ্যাট্রিবিউট এ স্ক্যাটার ডায়াগ্রাম অ্যান্ড রিগ্রেশন লাইন would be plotted and residual from regression would be mapped with a short interpretation। এই 3 নাম্বার এবং 4 নাম্বার অংশটা আমি তোমাদেরকে করাবো। তা আপাতত এই বিষয়গুলো শুরু করার আগে আমাদের প্রথমেই স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে একটু মূল ধারণা তৈরি করা দরকার। স্ট্যাটিস্টিক্স কি, কি বিষয় এবং কি জন্য প্রয়োজন হয়, এবং সামান্য ধারণা যেগুলো না জানলে তোমাদের পরবর্তীতে স্ট্যাটিস্টিক্সের কাজগুলো করতে অত্যন্ত অসুবিধা হবে। তাই স্ট্যাটিস্টিক্স মূল প্রথম প্রবক্তা কে ছিলেন? ব্যারেন জে ভন বেলফিল্ড। তিনি প্রথম এলিমেন্ট অফ ইউনিভার্সাল এরুডেশন বইয়ে স্ট্যাটিস্টিক সম্বন্ধে ধারণা প্রদান করেছিলেন এবং স্ট্যাটিস্টিক টার্মটা প্রথম তিনি উল্লেখ করেছিলেন। তাহলে এখানে প্রথম একটি প্রশ্ন আসছে যে স্ট্যাটিস্টিক্স শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? উত্তর হবে ব্যারেন জে এফ ভন বেলফিল্ড। ভারতবর্ষে স্ট্যাটিস্টিক্সের সম্প্রসার ঘটেছিল প্রশান্তচন্দ্র মহলানবিশের হাত ধরে। তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট নামে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। যাই হোক, এরপর আমরা মূল আলোচ্য বিষয়ে আসি যে স্ট্যাটিস্টিক্স জিনিসটা কি বা কাকে বলে। দেখো, স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স অফ ডিলিং উইথ নাম্বার। অর্থাৎ এখানে নাম্বার বা সংখ্যা দিয়ে আমাদের মূল বিচার্য বিষয়গুলোকে তুলে ধরতে হয়। কোনো একটা সংখ্যা আমাকে দিল, সেই সংখ্যাটাকে কত রকমভাবে ব্যাখ্যা করা যায় সেটা আমরা শিখবো এই স্ট্যাটিস্টিক্সে। তাই স্ট্যাটিস্টিক্স হলো একটা বিজ্ঞান যেখানে নাম্বার সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এখানে ক্রক্সটন এবং কাউডেন একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন, দ্য সায়েন্স হুইচ ডিলস উইথ কালেকশন, প্রেজেন্টেশন, অ্যানালিসিস, ইন্টারপ্রিটেশন অফ নিউমেরিক্যাল ডেটা ইজ নোন অ্যাজ স্ট্যাটিস্টিক্স। আমাদের এখানে দেখতে হবে এই যে 4টি শব্দ, কালেকশন, প্রেজেন্টেশন, অ্যানালিসিস এবং ইন্টারপ্রিটেশন, এই 4টে আমাদের হচ্ছে মূল প্রসেস, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এই মূল প্রসেসের উপর ভিত্তি করেই আমরা কোনো সংখ্যাকে সহজবোধ্য করে তুলি, গ্রাফিক্যালভাবে প্রেজেন্টেশন করে আরও সহজবোধ্য করে তুলি, যাতে কারো সেটা বুঝতে অসুবিধা না হয়। তাই কি এই বিজ্ঞানটা? প্রথমে তথ্যগুলোকে আমি সংগ্রহ করলাম, তথ্য সংগ্রহ করার পর সেটাকে প্রেজেন্ট করব। ধরে নাও আমি তোমাদের ক্লাসে 20 জনের ভূগোলের নাম্বার তুলে ধরলাম, 70, 72, 75। এবার আমি 20 জনের নাম্বার এক জায়গায় লিখলাম। কারো কি কোনো ধারণা তৈরি হবে এই বিষয় নিয়ে? আমি উপরে লিখে দিয়েছি 20 জনের ভূগোলের নাম্বার 70, 72, 75, 78, এইভাবে হবে না। অর্থাৎ এই জিনিসটাকে আমাকে প্রেজেন্ট করতে হবে খুব সহজবদ্ধভাবে। প্রেজেন্ট করার পর সেটাকে আমাকে অ্যানালিসিস করতে হবে এবং অ্যানালিসিসের পর সেটাকে আমাকে ব্যাখ্যা দিতে হবে, ইন্টারপ্রিট করতে হবে। এই বিষয়গুলোকেই আমরা স্ট্যাটিস্টিক্সের মধ্যে আলোচনা করে থাকি। দেখো, স্ট্যাটিস্টিক্সের এখানে মূল দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করব। একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ মানে হচ্ছে ব্যাখ্যা বা বর্ণনা। দেখো কি বলছে, রেফার টু নিউমেরিক্যাল অ্যান্ড গ্রাফিক্যাল প্রসিডিওর টু সামারাইজ এ কালেকশন অফ ডেটা ইন এ ক্লিয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল ওয়ে। অর্থাৎ ব্যাখ্যামূলক স্ট্যাটিস্টিক্স হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আমি খুব সহজবোধ্য করব, সামারাইজ করব, সার সংক্ষিপ্তায়ন করব। অর্থাৎ আমাকে একটা প্রচুর পরিমাণ হিউজ একটা তথ্য তুলে দিয়েছে, সেই তথ্যটাকে আমাকে সংক্ষিপ্তকরণ করতে হবে। এই যে আমি বললাম 20 জনের ভূগোলের নাম্বার দেওয়া হয়েছে, আমাকে আমাকে 20 জনের সংখ্যা দিয়ে দিয়েছে, 20টা সংখ্যা। আমি কি করে এখান থেকে কি বুঝবো? কিচ্ছু বুঝতে পারবো না। এবার যদি আমি বলি, না 70 থেকে 80 পেয়েছে কতজন দেখো, বললে 7 জন পেয়েছে। 80 থেকে 90 পেয়েছে কতজন দেখো, বললে 7 জন পেয়েছে। 90 থেকে 99 বা 100 পর্যন্ত পেয়েছে কতজন দেখো, বললে 6 জন পেয়েছে। এবার দেখো আমার বুঝতে সুবিধা হলো। অর্থাৎ একটা বিশাল পরিসংখ্যাকে যখন আমরা সংক্ষিপ্তকরণ করে বোধগম্য করে তুলবো, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে
ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। কি বলছে এটা? রেফার টু প্রসিডিওর টু ড্র ইনফারেন্স অ্যাবাউট দ্য পপুলেশন ফ্রম এ স্যাম্পল। মানে ইনফারেন্সিয়াল মানে এটা হচ্ছে আনুমানিক, অর্থাৎ আমি কোনো একটা পরিসংখ্যান থেকে অনুমান করতে চলেছি। ধরে নাও জনসংখ্যার ভিত্তিতে যদি আমি বিচার করি, যে 2001 সালে যখন জনগণনা হয়, তখন ভারতের জনসংখ্যা দাঁড়িয়েছিল 102 কোটি। 2011-তে 121 কোটি। অর্থাৎ 2021-এ কত হতে চলেছে এটা কিন্তু আমরা একটা অনুমান করতে পারি। এই বিষয়টা তোমরা আগে পড়ে এসছো, পপুলেশন প্রজেকশন বলে। অর্থাৎ কোনো একটা তথ্যের উপর ভিত্তি করে আমি আগামীতে সেই রকম কি তথ্য বাড়তে পারে বা কমতে পারে এই সম্বন্ধে যে ধারণা, এটা তুলে ধরতে পারি। এটাই হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ অনুমানমূলক। তাহলে প্রথমে পড়লাম ডেসক্রিপটিভ মানে ব্যাখ্যা, আর তারপর এটা হচ্ছে অনুমানমূলক, অর্থাৎ আমরা অনুমান করতে পারি আগের কোনো তথ্যের উপর ভিত্তি করে। দেখো, আমি প্রথমেই সংজ্ঞাতে 4টি বিষয় আলোচনা করেছিলাম, সেই বিষয়গুলি এবার এখানে আরো বিস্তারিতভাবে বলবো। যে এই যে প্রসেসিং, তথ্যগুলো পেলাম, তথ্যগুলো নিয়ে কি করব, কিভাবে করব, এই বিষয়টা এবার আমরা আলোচনা করব প্রসেসিং এর মধ্যে। কি দেখো, কালেকশন। আমি স্ট্যাটিস্টিক্সে কাজ করতে চাই, তা কাজটা করব কিভাবে? তথ্য কোথায় আমার? তাই তথ্যটাকে আমাকে সংগ্রহ করতে হবে। কিভাবে সংগ্রহ করব সেটা আমরা এর পরে আসছি। তা তথ্য সংগ্রহ হচ্ছে আমার প্রথম কাজ। তথ্যটা যখন আমি পাবো, তারপর আমি সেটাকে নিয়ে কাজ করতে পারি। তাহলে প্রথম কাজ হবে আমার কালেকশন করা, ডেটা কালেকশন। নেক্সট স্টেপ হচ্ছে সামারাইজেশন। ওই যে আমি একটু আগে বললাম যে 20 জনের ভূগোলের নাম্বার, আমি এটা দিয়ে কিছু বুঝতে পারছি না, তাই এটাকে আমি সংক্ষিপ্তকরণ করলাম। কিভাবে করলাম? ওই 70 থেকে 80 কতজন পেয়েছে, 80 থেকে 90 কতজন পেয়েছে, 90 থেকে 100 কতজন পেয়েছে, এর উপর ভিত্তি করে আমি যখন ডিভিশন করে নিলাম, দেখো একটা সুন্দর আমার চোখের সামনে একটা ধারণা উঠলো। আমি এতক্ষণ 20 জনের ভূগোলের নাম্বার দেখে আমি কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু এবার খুব সহজেই বোঝা যাচ্ছে যে 60 থেকে 70 বা 70 থেকে 80 বা 80 থেকে 90 কতজন করে পেয়েছে। তাহলে 20 জনের মধ্যে কতগুলি সংখ্যা, কতজন কত বেশি কত কম পেয়েছে, এটা সহজ ধারণা আমাদের সামনে ফুটে উঠলো। এটাই হচ্ছে সামারাইজেশন, অর্থাৎ একটা ভাস্ট নাম্বারকে যখন আমি সংক্ষিপ্তকরণ করব, বোধগম্যমূলক করব, তখন সেটা হচ্ছে সামারাইজেশন। তারপর হচ্ছে প্রেজেন্টেশন। বেশ, এটাকে আমাকে তুলে ধরতে হবে। আমি টেবিল সম্বন্ধে ধরো বোধগম্য নই, আমি সংখ্যা দেখে কিছু বুঝতে পারছি না, তখন এটাকে কি করতে হবে? এটাকে একটা সুন্দর গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করলাম। তোমরা এই যে বললাম আমি সিলেবাসে হিস্টোগ্রাম আছে করব, অর্থাৎ সেই সংখ্যার উপর ভিত্তি করে আমি একটা হিস্টোগ্রাম অঙ্কন করলাম বা ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করলাম। অর্থাৎ সেই তথ্যটা, যে টেবিলে যে তথ্যটা ছিল, সেই তথ্যটাকে আমি উপস্থাপন করলাম। তাহলে প্রথমে আমি তথ্যটাকে কি করলাম? কালেকশন মানে সংগ্রহ করলাম। তারপরে সেটাকে আমি সংক্ষিপ্তকরণ করলাম, যেমন ওই টেবিলে 60 থেকে 70 পেয়েছে এতজন, 70 থেকে 80 পেয়েছে এতজন, 80 থেকে 90, 90 থেকে 100 পেয়েছে এতজন, এইভাবে আমি সামারাইজেশন করলাম। তারপর এটা থেকে আমি ডায়াগ্রাম অঙ্কন করলাম, অর্থাৎ প্রেজেন্ট করলাম, তথ্যটাকে আরো সহজবোধ্য করলাম। বেশ, ছবিটা দেখে আমি কিছু বুঝতে পারছি না, তাহলে কি করতে হবে? ছবিটা দেখে বোঝার জন্য এবার আমাকে অ্যানালিসিস করতে হবে, অর্থাৎ ছবিটা দেখে আমি কি পেলাম সেটা আমার সামনে এবার তুলে ধরতে হবে, আবার জিনিসটাকে ব্যাখ্যা করতে হবে। এটাই হচ্ছে অ্যানালিসিস। তাহলে আমাদের এই স্ট্যাটিস্টিক্সের মূল 4টে বিষয় হলো, প্রথমে কালেকশন, তারপরে সামারাইজেশন, তারপরে সেটাকে উপস্থাপন করব, এবং তারপর সেটাকে আমি ব্যাখ্যা করব। সেই যে চিত্র পেলাম, সেই চিত্রের উপর ভিত্তি করে আমি কি পাচ্ছি, শিক্ষার হার কেমন, বা আরো যে অন্যান্য বিষয় আমরা তুলে ধরছি ডেটার মাধ্যমে, সেটা কেমন, ভূগোলের প্রাপ্ত নাম্বারের মান কেমন, এটা কি গুণগত আরো উন্নত করা যেতে পারে না কি, এই বিষয়গুলো তখন আমরা আলোচনা করব অ্যানালিসিসে। চলো এরপর কি আছে দেখি। ক্লাসিফিকেশন অফ ডেটা, অর্থাৎ যে তথ্যগুলো আমরা আলোচনা করব, সেই তথ্যগুলোকে কত রকম ভাবে ভাগ করা যায় সেটা আমরা এবার এখানে শ্রেণী বিভাগ করব। দেখো, বিভিন্ন রকম ভাবে করা যায়। তার মধ্যে প্রথম হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ডেটা কালেকশন। আমরা যে তথ্যটাকে সংগ্রহ করছি তার উপর ভিত্তি করে আমরা তথ্যটাকে কয় ভাগে ভাগ করতে পারি দেখি। দেখো, প্রথমে বলছে প্রাইমারি ডেটা। এই তথ্যটা সম্বন্ধে বা এই ধারণা সম্বন্ধে তোমরা প্রত্যেকেই ওয়াকিবহল। প্রাইমারি ডেটা মানে কি? প্রাথমিক তথ্য। অর্থাৎ
আমরা যখন কোনো সরাসরি অনুসন্ধান ক্ষেত্রে গিয়ে যখন কোনো তথ্য সংগ্রহ করি, অনুসন্ধান ক্ষেত্র মানে যেমন ধরো 2021 সালে আবার সেন্সাস হবে, জনগণনা হবে। তোমার বাড়িতে গিয়ে কেউ জিজ্ঞেস করলেন তোমার বাড়িতে কতজন মানুষ আছেন, উত্তর দিলে কতজন পুরুষ কতজন মহিলা, কতজনের কি কি সাক্ষরতা মানে কতদূর পর্যন্ত তারা পড়াশোনা করেছেন, তাদের পেশা কি ইত্যাদি বিষয়। অর্থাৎ অনুসন্ধান ক্ষেত্রে যখন সরাসরি আমরা তথ্য সংগ্রহ করি সেটা হচ্ছে প্রাইমারি ডেটা। বা আরো উদাহরণ দেওয়া যেতে পারে, তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়েছো ব্যারোমিটারের রিডিং নেওয়া, তারপর 6 লঘিষ্ঠ গরিষ্ঠ থার্মোমিটারের মান নেওয়া। অর্থাৎ এই যে আমি সরাসরি অনুসন্ধান ক্ষেত্র থেকে গিয়ে সরাসরি নিজে একটি মান সংগ্রহ করছি, এটাই হচ্ছে প্রাইমারি ডেটা। বা আমরা যখন ফিল্ড সার্ভে করব, বাড়ি বাড়ি গিয়ে যখন আমরা কাউকে জিজ্ঞেস করব, এটাই হচ্ছে প্রাইমারি ডেটা। অর্থাৎ প্রাইমারি ডেটা হচ্ছে সরাসরি অনুসন্ধান ক্ষেত্রে গিয়ে আমাদের যে প্রাপ্ত তথ্য, সেটাই হচ্ছে আমাদের প্রাথমিক ডেটা বা প্রাইমারি ডেটা। এরপর আর একটা বিষয় আসবে সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটা যেটা পেলাম সেটাই ধরো কোনো একটা বইয়ে আমি প্রকাশ করলাম, তারপর সেই বই থেকে তুমি ডেটাটা খাতায় লিখলে, সেটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। অর্থাৎ সেন্সাসের ডেটা যখন আমার বাড়িতে এসে জিজ্ঞেস করছে আপনার বাড়িতে কতজন মানুষ আছে, তারা কতদূর পড়াশোনা করেছেন, তাদের বয়স কত, কতজন মেল কতজন ফিমেল, এই যে সংগ্রহ করে নিয়ে গেল, এটা হচ্ছে প্রাইমারি ডেটা। কিন্তু এবার আমি আমাদের ভারতবর্ষের টোটাল জনসংখ্যা দেখব বা আমাদের মুর্শিদাবাদ জেলায় টোটাল জনসংখ্যা দেখব, আমি সেন্সাস অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে তথ্যটাকে ডাউনলোড করলাম। অর্থাৎ ওই যে ওয়েবসাইট থেকে আমি তথ্যটা নিলাম কিংবা কোনো ম্যাগাজিন থেকে আমি সেন্সাসের ডেটা নিলাম, এই যে ডেটা, এটা হয়ে গেল সেকেন্ডারি ডেটা। অর্থাৎ এটা কিন্তু আমরা কোনো সরাসরি অনুসন্ধান ক্ষেত্র থেকে তুলে আনিনি, এটা অনুসন্ধান ক্ষেত্র থেকে নিয়ে কোনো বই বা ম্যাগাজিন বা ওয়েবসাইটে প্রকাশ হয়েছে, আমরা সেই বই ম্যাগাজিন বা ওয়েবসাইট থেকে নিচ্ছি, এটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। এটাকে দ্বিতীয় বা গৌণ বা অপ্রাথমিক ডেটাও বলা হয়। তাহলে প্রাইমারি হচ্ছে সরাসরি অনুসন্ধান ক্ষেত্র থেকে, আর সেকেন্ডারি হচ্ছে সেই অনুসন্ধান ক্ষেত্র থেকে গৃহীত তথ্য যখন আমরা কোনো বই বা কোনো ম্যাগাজিন প্রকাশিত আকারে পাবো, তখনই সেটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। চলো এরপর দেখা আছে অ্যাকর্ডিং টু দ্য ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা তথ্যকে কয় ভাগে ভাগ করতে পারি। কোয়ালিটেটিভ ডেটা, কোয়ালিটি থেকে কোয়ালিটেটিভ কথাটা এসছে, কোয়ালিটি। আমরা কথা প্রসঙ্গে অনেক সময়তেই বলে থাকি কোয়ালিটি, ছেলেটার ভালো কোয়ালিটি রয়েছে, পড়াশোনায় বেশ ভালো। অর্থাৎ কোয়ালিটি মানে কি, কোয়ালিটি মানে হচ্ছে গুণ। অর্থাৎ এমন কোনো তথ্য যেটা আমরা গুণ প্রকাশ করছি। তবে এখানে একটা আলোচ্য বিষয়, স্ট্যাটিস্টিক্সে কোয়ালিটেটিভ ডেটার বেশি প্রয়োজন হয় না, প্রয়োজন হয় বেশি সেটা হচ্ছে কোয়ান্টিটিভ ডেটা, যেটা আমরা পরে আলোচনায় আসছি। তো যাই হোক, কোয়ালিটেটিভ ডেটা মানে হচ্ছে যেটাই গুণগত মান প্রকাশ করে। ধরে নাও রমেশ সুরেশের থেকে অঙ্কে বেশি নাম্বার পেয়েছে, আমি জানি না রমেশ কত পেয়েছে এবং সুরেশ কত পেয়েছে, কিন্তু আমি এটা বললাম রমেশ সুরেশের থেকে অঙ্কে বেশি নাম্বার পেয়েছে। তাহলে কে ভালো এখানে, রমেশ ভালো, কারণ সে সুরেশের থেকে বেশি নাম্বার পেয়েছে। তাহলে গুণ কার বেশি, রমেশের বেশি। অর্থাৎ আমরা এখানে কারোরই পরিসংখ্যা জানলাম না, সে অঙ্কে কত পেয়েছে জানলাম না, কিন্তু আমি এটা বিচার করতে পারলাম যে এই দুজনের মধ্যে কার গুণগত মান ভালো। এটাই হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা, যেটাই গুণগত মান প্রকাশ করে। এর কিছু উদাহরণ যদি আমি বলি, তাহলে সেটা হবে ধর্ম, জাতি ইত্যাদি, এগুলো উদাহরণ হিসাবে বলা যেতে পারে। এরপর আসবে কোয়ান্টিটেটিভ ডেটা, যেটা আমি এক্ষুনি আলোচনা করছিলাম। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিসংখ্যান, সংখ্যা দিয়ে বিচার করব। অর্থাৎ এবার আমি ধরে নাও বললাম রমেশ অঙ্কে পেয়েছে 82, সুরেশ অঙ্কে পেয়েছে 78। দেখো এখানে কিন্তু আমি সংখ্যা দিয়ে বিচার করলাম। আগেরটা আমি কিন্তু কারোরই নাম্বার জানতাম না, শুধু বলেছিলাম এ ওর থেকে বেশি পেয়েছে, তার উপর ভিত্তি করে গুণ বিচার করেছিলাম। এবার আমি দুজনেরই সংখ্যা বলে দিলাম যে একজন পেয়েছে 82, একজন পেয়েছে 78। এই যে সংখ্যাগত যে তথ্য, এটাকেই বলা হয় কোয়ান্টিটিভ। কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটি থেকে কোয়ান্টিটেটিভ বিষয়টা এসছে, অর্থাৎ পরিমাণ থেকে এসছে পরিমাণগত তথ্য বা সংখ্যাগত তথ্য। এটিকে আমরা দুটি বিভাগে আলোচনা করতে পারি, এটা যদিও ভেরিয়েবলের অংশ, তবুও আমরা আলোচনা করে দিই এখানে। দেখো ডিসক্রিট
ডিসক্রিট ভেরিয়েবল বা ডিসক্রিট ডেটা মানে হচ্ছে এমন একটি তথ্য যেটাকে কোনো সময় আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করব না, সম্পূর্ণ একটা পূর্ণ সংখ্যা হিসেবে প্রকাশ করব। যেমন ধরো আজকে ক্লাস কতজন করছো, তোমরা বললে 20 জন করছি, এটা 20 জনই হবে কিংবা 21 জন হবে, এটা কিন্তু 20.5 জন হবে না। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে সংখ্যাকে পূর্ণমান আকারেই প্রকাশ করতে হয়, সেখানে দশমিক আকারে প্রকাশ করা চলে না। যেমন মানুষ কতগুলি ঘর রয়েছে, 12টি ঘর আছে, তাহলে এই যে সংখ্যা 12.5টি ঘর, এটা তো হবে, এটা কোনোদিন হবে না। তাহলে কিছু কিছু ক্ষেত্রে সংখ্যাগুলিকে পূর্ণমান আকারেই প্রকাশ করতে হয়, সেই ভেরিয়েবল গুলোকে বলা হয় ডিসক্রিট ভেরিয়েবল বা ডিসক্রিট ডেটা। চলো এরপর আসছে কন্টিনিউয়াস, অর্থাৎ যেটা ক্রমাগত আকারে প্রকাশ হতে থাকে, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ হতে থাকে। এইবার এখানে হতে পারে 4.4, 4.5, 4.6। এটা কি করে হতে পারে? এটা মানুষের সংখ্যা দিয়ে তো হতে পারে না। তাহলে এটা এমন হতে পারে, ধরো আমি তোমাদের প্রত্যেককে জিজ্ঞেস করলাম, বলো তোমাদের উচ্চতা কত? কেউ বললে 5 ফুট 1, কেউ বললে 5 ফুট 2, কেউ বললে 5 ফুট 5। এই যে বিষয়গুলো, এইগুলো আমরা কন্টিনিউয়াসের মধ্যে আলোচনা করবো। অর্থাৎ 5 এবং 6-এর মাঝে অনেকগুলি সংখ্যা আছে, যেটা আমরা ডিসক্রিটে আলোচনা করছিলাম না। ডিসক্রিটে কি বলছিলাম, হয় 5 জন মানুষ না হলে 6 জন মানুষ, এর মাঝামাঝি কিছু নেই। এবার আমরা এখানে আলোচনা করব 5, 5.1, 5.2, 5.3, এভাবেই 5.8, 5.9, 6। সেগুলো কি হতে পারে? দৈর্ঘ্য হতে পারে, উচ্চতা হতে পারে, ওজন হতে পারে। এগুলি হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল, অর্থাৎ যেগুলি দশমিক আকারে প্রকাশ করা যেতে পারে। চলো এরপর আর কি আছে, টেম্পোরাল ডেটা। টেম্পোরাল ডেটা মানে হচ্ছে সময় ভিত্তিক, মানে শুনেই বোঝা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময় অন্তর যখন আমি কোনো একটা তথ্য সংগ্রহ করব, তখনই সেটাকে বলা হবে টেম্পোরাল ডেটা। কি হতে পারে টেম্পোরাল ডেটা? নির্দিষ্ট সময় অন্তর। এই যেমন ধরো সেন্সাসের ডেটা 2011 সালে হয়েছে, আবার 2021 সালে প্রকাশিত হবে, তাহলে এটা একটা টেম্পোরাল ডেটা বলা যেতে পারে। পশ্চিমবঙ্গে প্রতি বছর কত করে চা উৎপাদন হচ্ছে, 2020 সালে কত হয়েছে, 2019 সালে কত হয়েছে, এটা হচ্ছে টেম্পোরাল ডেটা। অর্থাৎ নির্দিষ্ট একটা সময় অন্তর অন্তর যখন আমি কোনো একটা তথ্যকে পরিবেশন করব, সেটাই হচ্ছে টেম্পোরাল ডেটা। এটার মূল বিষয় হচ্ছে সময়, একে সময় ভিত্তিক ডেটা বা টেম্পোরাল ডেটা বলা হয়। এরপর আর একটি আছে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে স্পেশিয়াল ডেটা বা জিওগ্রাফিক্যাল ডেটা। এটা মূলত কোনো একটি স্থানের উপর ভিত্তি করে করা হয়। যেমন ধরো কোনো গ্রাম, শহর, রাজ্য, এইসব জায়গায় ভৌগোলিক স্থানের সাপেক্ষে যদি আমি কোনো তথ্য পেয়ে থাকি, সে কি রকম হতে পারে? যেমন আমি বললাম পশ্চিমবঙ্গে কত পরিমাণ চা উৎপাদন হয়েছে, বা আমাদের মুর্শিদাবাদ জেলায় কত পরিমাণ এই বছর ধান উৎপাদন হয়েছে। এই যে একটা ভৌগোলিক পরিসরের ওপর ভিত্তি করে যখন আমি কোনো একটা তথ্য তুলে ধরলাম, অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় কত ধান হয়েছে, বা আমাদের গোটা পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক ধানের পরিমাণগুলি আলোচনা করো, যে প্রত্যেকটি জেলা তার কত কত পরিমাণ, কত হেক্টর ধান উৎপাদন হচ্ছে, এটাই হচ্ছে স্পেশিয়াল ডেটা। তাহলে প্রথমে পেলাম বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোয়ালিটেটিভ, মানে গুণগত, অর্থাৎ কার গুণ বেশি কার গুণ কম, এটা স্ট্যাটিস্টিক্সে খুব কম ব্যবহার হয়। তারপর পেলাম কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটি থেকে এসেছে, অর্থাৎ পরিমাণ, সংখ্যা। এর ভেতরে ডিসক্রিট, যেটা পূর্ণমান সংখ্যা বিচার করে। তারপর কন্টিনিউয়াস, যেটা দশমিক দিয়েও বিচার হয়। তারপর আসছে সময় ভিত্তিক, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যেটা পাই সেটাকে টেম্পোরাল বলা হয়। এবং তারপরে হচ্ছে নির্দিষ্ট স্থানের উপর ভিত্তি করে, নির্দিষ্ট ভূমির উপর ভিত্তি করে যে আমরা তথ্য পাই সেটাকে স্পেশিয়াল ডেটা বলা হয়। চলো নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ বন্টনের প্রকৃতি অনুযায়ী আমরা ডেটাকে কয় ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে র ডেটা, আর একটা হচ্ছে অ্যারে ডেটা। সেই র ডেটা কি? দেখো, র কথাটা আমরা কথা প্রসঙ্গে প্রায়ই ব্যবহার করে থাকি, যে কাগজ শিল্পের জন্য কি র মেটেরিয়াল প্রয়োজন, আমরা বলবো আখের ছিবড়ে প্রয়োজন, ঘাস প্রয়োজন, জল প্রয়োজন। র মানে হচ্ছে অ্যাকচুয়ালি কাঁচা মাল, মানে র মেটেরিয়াল। মানে তাহলে এখানে র ডেটা মানে হচ্ছে একটা কাঁচা তথ্য। মানে ধরে নাও, ওই যে আমি তোমায় বললাম, তোমাদের 20 জনের ভূগোলের প্রাপ্ত নম্বর ফার্স্ট সেমিস্টারে হয়তো কেউ বললে 78, 77, 80, 82, এমনি করে আমি 20 জনের তোমাকে সংখ্যা দিয়ে দিলাম, বা আমি সংখ্যা নিলাম। তাহলে এই যে 20 জনের ভূগোলের নাম্বার আমি নিয়ে নিলাম, এটাই হচ্ছে র ডেটা। এটা থেকে আমি কিছু অনুমান করতে পারছি না, কিছু ধারণা করতে পারছি না।
এক ঝলক দেখে আমি বলতে পারবো না কে হাইয়েস্ট পেয়েছে, কে লোয়েস্ট পেয়েছে, গড় মান কত, এগুলো আমার পক্ষে ধারণা করা অসম্ভব। অর্থাৎ এক ঝলক দেখে যখন আমি কিছু বুঝতে পারছি না, কোনো একটা কাঁচা তথ্য আমি কারো কাছ থেকে নিলাম, সেটা হচ্ছে র ডেটা। এর উদাহরণ হিসাবে আমি যেমন বললাম তোমাদের ভূগোলের 20 জনের নাম্বার। এই তথ্য থেকে আমি কিচ্ছু বুঝতে পারলাম না, কিন্তু এর পরে যে ধাপটি রয়েছে অ্যারে ডেটা বলা হয়। অ্যারে মানে হচ্ছে সজ্জিত। এবার আমি ধরে নাও তোমাদের ওই ভূগোলের 20 জনের নাম্বারটাকে ছোট থেকে বড় আকারে সাজালাম, বা বড় থেকে ছোট আকারে সাজালাম, অ্যাসেন্ডিং অর্ডার করলাম বা ডিসেন্ডিং অর্ডার করলাম, যার উপর ভিত্তি করে আমরা রোল নাম্বার ঠিক করি, যে হাইয়েস্ট থেকে লোয়েস্ট অনুযায়ী সাজিয়ে দাও। যে হাইয়েস্ট পেয়েছে তার রোল তখন 1 হয়ে যাবে, যে সেকেন্ড হাইয়েস্ট তার রোল 2 হয়ে যাবে। অর্থাৎ দেখো, র ডেটা মানে ছিল 20 জনের ভূগোলের নাম্বারটা, অ্যারে মানে হয়ে গেল সেই 20 জনের ভূগোলেরই নাম্বার, কিন্তু সাজিয়ে ফেললাম আমি হাইয়েস্ট থেকে লোয়েস্ট আকারে, ডিসেন্ডিং আকারে, কিংবা লোয়েস্ট থেকে হাইয়েস্ট আকারে, অ্যাসেন্ডিং অর্ডার। এবার যখনই আমি সাজিয়ে ফেললাম, দেখো খুব সহজ আমার মধ্যে আবার ধারণা চলে আসবে কে হাইয়েস্ট পেয়েছে, কে লোয়েস্ট পেয়েছে, মাঝের সংখ্যাগুলো কত, অর্থাৎ গড় মান মোটামুটি কত পেয়েছে, আমার এই পুরো বিষয়টা ধারণা হয়ে যাবে। অর্থাৎ বন্টনের উপর ভিত্তি করে আমরা দু রকমের তথ্য পেলাম, র ডেটা আর একটা হচ্ছে অ্যারে ডেটা। অ্যারে ডেটা মানে হচ্ছে সুসজ্জিত ডেটা, অর্থাৎ যেটাকে আমরা সাজানোর পর পেলাম। চলো আর কত রকম ভাবে ভাগ করা যায়। দেখো, অ্যাকর্ডিং টু দ্য স্কেল অফ মেজারমেন্ট, জিনিসটা একটু অন্যরকম, এটা কিন্তু একটু বুঝতে হবে। এর 4 রকম ভাগে ভাগ করা যায়, জিনিসটা খুব সহজ। প্রথম হচ্ছে নমিনাল। নমিনাল ডেটা জিনিসটা কি? নমিনাল মানেই হচ্ছে নাম। অ্যাকচুয়ালি নাম দিয়ে আমি যখন কোনো তথ্যকে পরিবেশন করবো, অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে নমিনাল ডেটা। মানে ধরে নাও ভারতবর্ষের ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেটের পিছনে দেখবে জার্সিতে প্রত্যেকের নাম্বার দেওয়া থাকে, 7 নাম্বার জার্সি, 10 নাম্বার জার্সি। ওই 7 নাম্বার জার্সি মানে আমি ধরেই নেবো সেটা ধোনি রয়েছে, 10 নাম্বার জার্সি মানে আমি ধরেই নেবো সেটা সচিন রয়েছে। অর্থাৎ কোনো একজন ব্যক্তিকে তার নাম দিয়ে কিংবা তার সংখ্যা দিয়ে যখন আমি তুলে ধরছি, তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় নমিনাল ডেটা। বা ধরে নাও তোমাদের এই যে 20 জন ছাত্রছাত্রী আছো, তোমাদের প্রত্যেককে একটা করে রোল নাম্বার দেওয়া হয়েছে। ওই যার রোল নাম্বার 1, কারো 2, কারো 3, এই যে এক একজনের রোল নাম্বার উপর ভিত্তি করে আমি কাউকে ইন্ডিকেট করছি। অর্থাৎ 1 রোল নাম্বার মানেই সে, 2 রোল নাম্বার মানেই হচ্ছে সে আলাদা। অর্থাৎ এই যে রোল নাম্বার উপর ভিত্তি করে আমি তোমাদের বিভাজন করলাম, এটাই হচ্ছে নমিনাল ডেটা। অর্থাৎ কোনো একটা নাম্বারের উপর ভিত্তি করে বা কোনো নামের উপর ভিত্তি করে যখন আমি তথ্য সংগ্রহ করব, সেটাই হচ্ছে নমিনাল ডেটা। নমিনালের পর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অর্ডিনাল ডেটা। অর্থাৎ নমিনালের পর তাকে যখন ক্রম অনুযায়ী আমি সাজাবো, কিসের উপর ভিত্তি করে? সেটা উচ্চতার উপর ভিত্তি করে হতে পারে। যেমন ধরে নাও তোমাদের যে 20 জন ছাত্রছাত্রী রয়েছে, আমি বললাম তোমরা প্রত্যেকে নিজের হাইট অনুযায়ী লম্বা হয়ে একটা লাইন করে দাঁড়াও, সামনে যে সব থেকে ছোট হাইটের এবং শেষে যে থাকবে সে হচ্ছে সব থেকে উঁচু হাইটের। এই যে আমি ক্রমানুযায়ী সাজালাম, এটাই হচ্ছে অর্ডিনাল ডেটা। নমিনাল মানে হলো নাম, অর্ডিনাল মানে হচ্ছে ক্রমসূচক, মানে ক্রমানুযায়ী সাজাবো। সেটা উচ্চতা অনুযায়ী হতে পারে, রোল নাম্বার অনুযায়ী হতে পারে। যেমন পরীক্ষার হলে আমরা কি করি? রোল নাম্বার ধরে বসিয়ে দাও, প্রথম বেঞ্চে 1 নাম্বার রোল নাম্বার, সেকেন্ড বেঞ্চে 2, 3, 4, এইভাবে চলতে থাকে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অর্ডিনাল। অর্থাৎ প্রথমে তোমাকে একটা নাম্বার দেওয়া হয়েছিল, দেখো রোল নাম্বার, সেটা হচ্ছে নমিনাল ডেটা। তারপর সেই রোল নাম্বার অনুযায়ী তোমাকে বেঞ্চে বসিয়ে দেওয়া হলো বা লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো, এটা হচ্ছে অর্ডিনাল ডেটা। তারপর আছে দেখো ইন্টারভাল। ইন্টারভাল মানে হচ্ছে একটা ব্যবধান, মানে ওই যেটা আমরা একটু আগে টেম্পোরালে পড়লাম, একটা নির্দিষ্ট ব্যবধান অনুযায়ী যখন আমরা তথ্যগুলোকে বিচার করব। যেমন সেন্সাসের ডেটা ঠিক 10 বছর অন্তর অন্তর, 2001-এ হয়েছে, তারপর 2011-তে হয়েছে, আবার 2021 সালে হবে। বৃষ্টিপাত সংক্রান্ত, আমি হয়তো বললাম তোমাকে মুর্শিদাবাদ জেলার 12 মাসের গড় বৃষ্টিপাত লিখে নিয়ে এসো। তুমি ওয়েবসাইটে গিয়ে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের গড়, এমনি করে 12 মাসের গড় নিয়ে এলো। অর্থাৎ 30 দিন অন্তর অন্তর, 30 দিনের ব্যবধান অনুযায়ী তুমি তথ্যগুলো সংগ্রহ করলে, বৃষ্টিপাতের পরিমাণ, উষ্ণতার পরিমাণ, এই যে একটা নির্দিষ্ট ব্যবধান অনুযায়ী করলাম, সেটা হচ্ছে ইন্টারভ্যাল। ইন্টারভ্যাল মানে হচ্ছে ব্যবধান। তাহলে নমিনাল মানে নাম, অর্ডিনাল মানে সেগুলোকেই সাজানো হলো, ইন্টারভ্যাল মানে একটা নির্দিষ্ট ব্যবধান অনুযায়ী সেগুলোকে আমি সংগ্রহ করলাম,
আর তারপর হচ্ছে রেশিও। রেশিও মানে দুটোর মধ্যে অনুপাত। যেমন খুব সহজ ভাষায় বলতে পারি, সেটা হচ্ছে সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাত। কেরালা রাজ্যে সব থেকে লিঙ্গ অনুপাত বেশি, 1084 জন, অর্থাৎ 1000 জন পুরুষে মহিলার সংখ্যা হচ্ছে 1084 জন। এটাই হচ্ছে অনুপাত স্কেল। অর্থাৎ যখন কোনো কিছুকে আমরা রেশিও আকারে বা অনুপাত আকারে প্রকাশ করব, তখনই সেটা হচ্ছে রেশিও। সেক্স রেশিও হতে পারে, তারপরে হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট হতে পারে, ফার্টিলিটি রেট হতে পারে। এই সমস্ত বিষয়গুলি হচ্ছে রেশিওর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে স্কেল অফ মেজারমেন্টের মধ্যে আমরা 4টি বিষয় পড়লাম: নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও। এটা কিন্তু একটু বোঝার বিষয়, একটু ভালো করে স্টাডি করবে এটা। তারপর দেখো এই তথ্যগুলোকে আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারি। এত তো তথ্য জানলাম, এত রকমের তথ্য হয়, তথ্য তোমাকে তুলেও দেওয়া হলো, কিন্তু তথ্যগুলোকে আমি কিভাবে প্রেজেন্ট করতে পারি। দেখো প্রথমেই আমি এই বিষয় নিয়ে একটু ছোট্ট আলোচনা করেছিলাম। The first step in the statistical analysis is to present data in easy way to be understand. কেন প্রেজেন্ট করছি আমি? যেন এটা আমার সহজবোধ্য হয়, খুব সহজে যেন আমি বুঝতে পারি। ওই যে 20 জনের ভূগোলের নাম্বার, আমার কিচ্ছু মাথায় ঢুকছে না, কিন্তু যখনই আমি ওটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম, 60 থেকে 70 পেয়েছে 6 জন, 70 থেকে 80 পেয়েছে আরো 6 জন, 80 থেকে 90 পেয়েছে আরো 6 জন, 318 হলো, আর 90 থেকে 100 পেয়েছে 2 জন। তাহলে এই যে ভাগ করলাম আমি, 6 জন 6 জন 6 জন এবং 2 জন, এই যে 20 জন, খুব সহজে এবার দেখো আমি তথ্যটাকে বুঝতে পারবো। কিন্তু এক জায়গায় 20 জনের নাম্বার যদি বসিয়ে দিই, আমার পক্ষে সেটা বোধগম্য হবে না। কিন্তু সেটাকে যখন আমি সুসজ্জিত করব, অ্যারে করব, তখন সেটা কিন্তু আমার সাহায্যে খুব সহজেই সহজবোধ্য হবে। আমার মূল কাজ কিন্তু তথ্যটাকে নিয়ে সহজবোধ্য করা, যাতে সেটাকে প্রেজেন্ট করতে পারি, যাতে সেটাকে মানুষের সামনে সহজবোধ্য করতে পারি। কি কি সেই বেসিক প্রেজেন্টেশন দুটো রয়েছে? হচ্ছে ট্যাবুলেশন প্রেজেন্টেশন, ট্যাবুলার প্রেজেন্টেশন। ট্যাবুলার মানে যেটা আমি এক্ষুনি বললাম, ওই যে টেবিল আকারে, ওই যে 60 থেকে 70 6 জন, 70 থেকে 80 নাম্বার 6 জন, 80 থেকে 90 নাম্বার আরো 6 জন, 90 থেকে 100 নাম্বার 2 জন। এইভাবে আমি একটা টেবিল করলাম। তাহলে বাঁ দিকে রয়েছে আমার নাম্বার 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, আর ডান দিকে রয়েছে আমার ছাত্র সংখ্যা 6 6 6 এবং 2। অর্থাৎ এই যে 20 জনের তথ্যটা ছিল এক জায়গায়, সেটাকে আমি ট্যাবুলার ফর্মে নিয়ে এলাম, অর্থাৎ খুব সুন্দর টেবিলে নিয়ে এলাম। এবার দেখো খুব সহজেই আমি বুঝতে পারবো যে 90 থেকে 100 পেয়েছে মাত্র 2 জন ছেলে, আর 60 থেকে 70 পেয়েছে 6 জন ছেলে বা ছাত্র বা ছাত্রী। এই থেকে আমার কিন্তু ওই যে 20 জনের তথ্য ছিল সেটা আরো অনেক সহজবোধ্য হলো। এই ট্যাবুলার ফরম্যাটকেও আমি আরো সহজবোধ্য করতে চাই, তাহলে আর কি করতে পারি? সেটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, যেটা আমি প্রথমেই সিলেবাস আলোচনার সময় বলেছিলাম যে আমাদের করতে হবে। সেটা হচ্ছে হিস্টোগ্রাম অঙ্কন, ফ্রিকোয়েন্সি পলিগন, আরো অনেক কিছু রয়েছে, ওজাইভ আছে, যদিও তোমার সেগুলো সিলেবাসে নেই। অর্থাৎ সেই যে টেবিল ফরম্যাটে যে তথ্যটা আমি পেলাম, একটা কাঁচা তথ্য ছিল, সেটাকে আমি টেবিল ফরম্যাটে নিয়ে এলাম, সেই টেবিল থেকে সেটাকে আমি পুনরায় আরো সহজবদ্ধ করতে চলেছি। তাই আমি এবার সেটাকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করব, কোনো একটা অঙ্কন করব। সেটা হিস্টোগ্রাম হতে পারে, ফ্রিকোয়েন্সি কার্ভ হতে পারে, ফ্রিকোয়েন্সি পলিগন হতে পারে, যা কিছু, যেটা দেখে আমি এবার আরো সহজে বুঝতে পেরে যাব। এতক্ষণ আমাকে তথ্যটাকে দেখতে হচ্ছিল, এবার ওই যে গ্রাফ আমি অঙ্কন করলাম বা ওই যে হিস্টোগ্রাম অঙ্কন করলাম, খুব সহজেই দেখতে পাবো আমি যে এটা সম্বন্ধে কি ধারণা দিতে চেয়েছে, কি বোঝাতে চেয়েছে। তাহলে এই দুই পদ্ধতিতে আমি ডেটাটাকে প্রেজেন্ট করতে পারি, একটা ট্যাবুলার ফরম্যাট, একটা গ্রাফিক্যাল ফরম্যাট। আজকে আপাতত এইটুকুই। তোমাদের এই মূল স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে ধারণা দেওয়া থাকলো। এর পরবর্তী যখন আমি প্র্যাকটিক্যালের ক্লাস করব, আমার ওই যে 3 এবং 4 নাম্বার যে পার্ট রয়েছে সেটা আমি তখন শুরু করব। আমার ফার্স্ট পার্ট হচ্ছে হিস্টোগ্রাম, আমি সেই হিস্টোগ্রাম দিয়ে শুরু করব। আপাতত তোমরা এই যে বিষয় ধারণাটা তুমি নিয়ে রাখবে, এই ধারণাটা রাখা অত্যন্ত জরুরি, কারণ পরবর্তী স্ট্যাটিস্টিক্স কাজগুলো করার জন্য এই ধারণাটা অত্যন্ত দরকার। তোমরা বই থেকে বিষয়টাকে ভালোভাবে স্টাডি করবে। ধন্যবাদ।